আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের নতুন একটা পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব রুট 6 একটি অমূলদ সংখ্যা, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা জানি বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি, মূলদ এবং অমূলদ। এখন কোনো একটা সংখ্যাকে আমরা অমূলদ যদি প্রমাণ করতে চাই, এটা একটু ডিফিকাল্ট হয়ে, তার চেয়ে বরং এইখানে আসি। আমরা অনেক ট্রাই করব যে এইটা যে আমাদের একটা মূলদ সংখ্যা সেটা প্রমাণ করার জন্য। মূলদ সংখ্যাকে যতভাবে ট্রাই করা যায় আমরা সেটা ট্রাই করব। ট্রাই করে যদি এটা ফেল হয়, যেটা মূলদ সংখ্যা না, তখন আমাদের একটাই অপশন থাকে, সেটা হলো অমূলদ সংখ্যা। অর্থাৎ অন্যভাবে বলতে চাই যে আমরা খুব চেষ্টা করলাম যে একটা লোক অনেক খারাপ, তাকে খারাপ প্রমাণ করার জন্য যতগুলো ওয়ে দরকার আমরা ফলো করলাম, কিন্তু দেখলাম না কোনোভাবেই কোনো স্কেলে তাকে খারাপ মানুষ বলাই যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সে একটা ভালো মানুষ। তো আমরা সেই ওয়েতে আগাবো। এবং এই মূলদ সংখ্যা প্রমাণ করার সময় আমরা জানি মূলদ সংখ্যার দুইটা রূপ থাকে, হয় সে পূর্ণ সংখ্যা হবে, না হলে সে ভগ্নাংশ হবে। যেমন আমি যদি একটা সংখ্যা হয়, সংখ্যাটা 3, এটা তাহলে আমাদের একটা মূলদ সংখ্যা। যদি আমি বলি 3/4, এটা একটা মূলদ সংখ্যা। 4/3, এটা একটা মূলদ সংখ্যা। কারণ এগুলো আমাদের ওই সেই চেহারা, হয় পূর্ণ সংখ্যার চেহারা, না হলে ভগ্নাংশ চেহারা রিপ্রেজেন্ট করছে। তার মানে এগুলো আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। তাহলে আমরা প্রথমে ট্রাই করব যে আমাদের এরকম করে একটা চেহারা হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, তারপরে ট্রাই করবো এটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশে কিন্তু আরেকটা চেহারা আছে, যদি এরকম থাকে 2.5, এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে 25/10। এটা আমরা ওই মেবি প্রাইমারি সেকশনে শিখেছিলাম যে কোনো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বা এই যে এরকম আকারে প্রকাশ করা। এরকম মানে মূল কথা 2.5কে আমরা লব হর আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে পূর্ণ সংখ্যা। সেটা যদি সাকসেস হয়, আমরা চিন্তা ভাবনা, তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা এখানে যেটা আলোচনা করছিলাম সেটা হলো √/6 আছে, এটাকে আমরা অমূলদ প্রমাণ করব। সেটা না করে আমরা উল্টা পথে হাঁটছি, আমরা মূলদ প্রমাণ করার ট্রাই করব। যদি দুইটা ওয়েতে আমরা ফেল করি, তাহলে বলবো এটা আমাদের অমূলদ। মূলদ সংখ্যাগুলো কেমন তোমাকে দেখিয়েছি যে আমাদের ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা আকারে। একদম সর্বশেষ দেখাবো অমূলদ সংখ্যা আসলে কেমন দেখা যায় সেটা। আপাতত এখন আমরা চলে যাচ্ছি যে এইটাকে মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য। খেয়াল রেখো, মূলদ সংখ্যার কিন্তু দুইটা চেহারা হবে, হয় সেটা পূর্ণ সংখ্যা হবে অথবা সেটা আমাদের ভগ্নাংশ হবে। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা সেটা হলো √6। এই যে √6কে আমাদের মূলদ বা অমূলদ প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, যে শুরুতে আমরা শুধুমাত্র লিখব এখানে লিখে, যেহেতু আমাদের √6 এর আলোচনা, আমরা 6কে নিব। প্রথমে 6 নেব, 6 নিয়ে দেখব 6 এর আগে এবং পরে, জাস্ট আগে এবং জাস্ট পরে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা কে কে আছে, কারণ যেহেতু আবার রুটেরও একটা ব্যাপার আছে। এখন খেয়াল করো 6 এর আগে কে আছে, 5, 4। এই যে প্রথম পূর্ণ বর্গ সংখ্যা হলো 4, তার মানে আমরা 4 নিব। একইভাবে রাইট সাইডে কি করব, 6 এর পরে আমাদের বর্গ সংখ্যা কে আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, 100 আছে, আর অনেক কিছু আছে। কিন্তু আমরা 6 এর পরে প্রথম যে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায় মানে 9, আমি সেটাকে নিলাম। তাহলে আমি 6কে সিলেক্ট করলাম। 6 কেন, আমাদের এই ম্যাথটা √6 একটা অমূলদ, সেটা নিয়ে আলোচনা করতে বলছে, সেই জন্য আমরা নিলাম 6 নিয়ে 6 এর ঠিক আগে পূর্ণ বর্গ সংখ্যাকে, সেটা নিলাম হলো 4। 6 এর এক্স্যাক্ট পরে আমাদের পূর্ণ বর্গ সংখ্যাকে 9, সেটা আমরা 9 নিয়ে নিলাম। এখন পরবর্তীতে কি করব, এই সবাইকে আমরা √/, করে দিব। তাহলে √4, এটা হলো √6, এটা হলো √9। সুবিধা কি, √6 কিন্তু চলে আসলো। কিন্তু এখানে আমাদের এই যে সংখ্যাটা, আমরা যেহেতু 6 এর এক্স্যাক্ট আগের পূর্ণ বর্গ সংখ্যা নিয়েছি, তার মানে এটাকে √/, করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। এই পূর্ণ সংখ্যাটা আমার আনার দরকার ছিল √6, আর এরপরে আসলো এটা হলো শুধুমাত্র 3। √9 মানে হলো 3। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি √6 এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 2 আর 3 এর মাঝখানে আছে। খেয়াল করে দেখো, 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা আছে, কেউ নাই। 2 এর পরে 3, আর 2 আর 3 এর মাঝখানে আছে হলো 6, √6। তার মানে √6 নিশ্চয়ই এমন একটা সংখ্যা 2 পয়েন্ট সামথিং, কিন্তু সেটা 3 না। আমাদের হতে পারে 2.99, বাট সেটা 3 হবে না। হতে পারে 2.11 অথবা 001, কিন্তু 2 হবে না। তাহলে এই √6 এমন একটা সংখ্যা যেটা 2 এবং 2 এর এক্স্যাক্ট পরে যে আমাদের পূর্ণ সংখ্যা আছে 3, দুজনের মাঝখানে, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা হতে পারে না। এটা অন্তত আমরা নিশ্চিত করলাম। লিখে দিব, আমরা এই কথাটা লিখে দিব যে √6 পূর্ণ সংখ্যা না, এটা আমাদের কোনো একটা দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা চলে যাই পূর্ণ সংখ্যার যে আমাদের পার্ট ছিল। আমাদের পূর্ণ সংখ্যার দুইটা পার্ট ছিল। একটা পার্ট ছিল যে এইটা হবে মূলদ সংখ্যার দুইটা পার্ট ছিল, যে মূলদ সংখ্যাটা হয় আমাদের পূর্ণ সংখ্যা হবে, আর না হলে ভগ্নাংশ হবে। আমরা প্রথম পরীক্ষাটা শেষ করলাম যে আমাদের এই সংখ্যাটা হতে পারে সেটা মূলদ, কিন্তু অন্তত পূর্ণ সংখ্যা না, হয়তো ভগ্নাংশ ছিল, এই জন্য পূর্ণ সংখ্যা বলা হয়েছে। তাহলে এবার ট্রাই করি এটা আমাদের ভগ্নাংশ হয় কিনা। আমি ভগ্নাংশ অবশ্যই প্রমাণ করব। তার আগে এই যে আমাদের এখানে যে লেখাটা, এটা একটু ভালো করে খেয়াল করে রেখো, কারণ আমাদের বইয়ের যে মূল বই, যে আমাদের প্রচলিত কিছু নিয়ম আছে, সেখানে আমাদের এই পার্টটা অনুপস্থিত, এটাকে শো করা হয় না। এই জন্য আমরা দেখা যায় যে গাইড যখন আমরা লিখি, ওই সময়ও দেখা যায় যে এই পার্টটা আমরা অ্যাবসেন্ট রাখি।
কিন্তু অনেক সময় তোমাদের একটা মানে কৌতূহল থাকে, এরকমও তো হতে পারতো, সেজন্য লিখে দেওয়া। আমাদের বইয়ে যেহেতু শুধুমাত্র সেকেন্ড পার্ট মানে এখন যে অংশটা করব শুধুমাত্র সেটাই দেখানো মূল বইয়ে, সেজন্য আমরা সাধারণত আমাদের যে ইজি সিরিজের বই আছে সেখানে আমরা ওই শেষের পার্ট মানে বইয়ে যেভাবে রিপ্রেজেন্ট করেছে সেভাবেই। তবে তোমরা চাইলে এই অংশটা অ্যাড করতে পারো, আমার কাছে এটাকে খুব পারফেক্ট মনে হয়। এটা সহ এখন যে অংশটা দেখাবো, এখন কি দেখাতে চাচ্ছি যেটা আমাদের ভগ্নাংশ হয় কিনা সেটা দেখব। আমরা ধরে নিচ্ছি √6 একটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশটা কেমন, আমি প্রথমে একটু ভুলই লিখি যে আমাদের √6 এইটা ধরলাম কথার কথা, এটা আমাদের 4/8 এই অংশের এইটার অনুপাত আমাদের √6, জাস্ট কথার কথা, আবার সত্য ধরো না। তো এইটাকে কাটাকাটি করলে ফাইনালি কত হয়, 1/2 হয়। 1/2 আমরা √6কে 1/2 এর সাথে আলোচনা করব আপাতত, মানে আমরা এমনভাবে আলোচনা করব যে √6কে যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা সম্ভব ছিল, যদি প্রকাশ করা যায় আর কি, তো কাটাকাটি করে ফাইনাল যে অংশটা আছে সেখানে যাব, মানে এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আর কাটাকাটি হবে না। ধরো এরকম কাটাকাটি করে এমন একটা জায়গায় গেছি 3/7, এর মধ্যে কাটাকাটি হচ্ছে না, হয়তো সংখ্যাটা আমাদের ছিল হলো 9/21, মেবি এরকম ছিল, ধরে নিচ্ছি √6 এরকম ছিল, কিন্তু আমরা এই চেহারাটা নিয়ে নেই, আমরা এইটাকে কাটাকাটি করে ফাইনালি এই যে 3/7 আসে এইরকম পর্যায়ে নিয়ে এসে তুলনা করব, মানে যেখানে নতুন করে আর কাটাকাটি করা সম্ভব না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে √6 যেটা, এটা p/q, p আর q কি, এরা পরস্পর সহমৌলিক। এরা সহমৌলিক কেন, যে এরা আমরা বললাম না এমনভাবে আমরা আলোচনা করব যেন সেই পার্ট নিয়ে আলোচনা করছি কাটাকাটি শেষ করে। তাহলে p/6 এটা আমাদের সহমৌলিক আকারে, সহমৌলিক মানে হলো এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই এক ব্যতীত, কোনো কমন, অর্থাৎ এরা সহজ ভাষায় বলতে পারি এরা কাটাকাটি হবে না, এরকম একটা পার্ট। ওই যেটা দেখিয়েছিলাম না যে ধরো এটা হলো 3/7, এরকম একটা পার্ট যেখানে কাটাকাটি হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে এরকম একটা পার্ট থাকলো। এখন আমি অবশ্যই এখানে কিছু বাংলা কথা কম লিখবো, কারণ আমাদের বইয়ে গিয়ে তোমাকে আরো ডিটেলস দেখাবো বাংলা ভাষা সহ। আপাতত ম্যাথটা বুঝে নাও। এই পর্যায়ে এসে আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই √6কে স্কোয়ার করলে 6 হয়, আর এইটাকে স্কোয়ার করলে p²/q হয়। খেয়াল রেখো আমাদের p²/q² হলো এই পর্যায়ে। এখন এই p²/q², এখানে q² কয়টা আছে, দুইটা কিউ আছে। আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো এখানে q² কিন্তু দুইটা ছিল, আমি যদি এইখান থেকে একটা কিউ রেখে দিলাম, আর একটা কিউ, ধরো এখানে একটা কিউ ছিল, আমি এই যে একটা কিউ আছে আমাদের q²কে q * q লিখতে পারি। আমি একটা কিউকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এই কিউটা এখানে নিয়ে আসলাম, মানে এই পাশে আমাদের একটা কিউ কমে গেল, তাহলে 6q, আর এটা হলো p²/q। খেয়াল রেখো আমরা pq এমনভাবে ধরেছিলাম যে pq নিজেদের মধ্যে কাটাকাটি হয় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, q আবার 0 ধরা যাবে না, q 0 ধরা যাবে না, কারণ 0 ধরলে অসংজ্ঞায়িত হয়। আবার q-কে 1ও ধরবো না। q-কে 1 কেন ধরবো না, কারণ q-কে যদি 1 ধরি ব্যাপারটা কি দাঁড়ায়, এটা p/1 মানে হলো p তো পূর্ণ সংখ্যা। আমরা তো মাত্রই প্রমাণ করে আসলাম, একটু আগে প্রমাণ করলাম না এটা পূর্ণ সংখ্যা হবে না। আমরা যখন কোনো সংখ্যাকে হর হিসাবে 1 ধরি তার মানে ওটা পূর্ণ সংখ্যা ছিল। আমরা নিজেরাই যেহেতু প্রমাণ করেছি এটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে আমরা হরকে কখনো একও বিবেচনা করব না। থাকলো তাহলে কি, এগুলো কিন্তু আবার অপশনাল, আমি তোমাকে বোঝানোর জন্য রিপিট করছি। তাহলে এইরকম একটা চেহারা দাঁড়ালো। সেটা কখন দাঁড়ালো, √6কে আমি একটা ভগ্নাংশ বিবেচনা করে, যদি √6কে ভগ্নাংশ বিবেচনা করি তাহলে এইরকম একটা চেহারা হয়। আমরা ম্যাথমেটিক্যাল কিন্তু ইরর করি নাই, ধারাবাহিকভাবে আসছি, উভয় পক্ষকে বর্গ করলাম, এইখানে q² মানে দুইটা কিউ, একটা কিউ এই পাশে নিয়ে আসলাম। এখন 6 নিশ্চিতভাবে একটা পূর্ণ সংখ্যা, 6 পূর্ণ সংখ্যাতে আলোচনা করার দরকার নাই। কিউ কিন্তু আমরা বলেছি এরা পরস্পর সহমৌলিক, পূর্ণ সংখ্যা কিন্তু সহমৌলিক, কিউ নিজেও একটা পূর্ণ সংখ্যা। দুইটা পূর্ণ সংখ্যার গুণফল সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে। যেমন মনে করো যে 2 আর 3 এর গুণফল 6, 10 আর 2 এর গুণফল 20, এরা সব কিন্তু পূর্ণ সংখ্যা হয়। দুইটা পূর্ণ সংখ্যার গুণফল কখনোই আমাদের পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু হবে না, তাহলে সেজন্য পূর্ণ সংখ্যা হলো। এখানে একটা জিনিস আবার ব্যাক করে আসি, এইটা আসলো p²/q, মানে এই ম্যাথটাকে নতুন একটা চেহারা, যদি একটা ভগ্নাংশ নিয়ে আসি উপরেরটা স্কোয়ার থাকবে, 3² / 7, এই যেটা, মানে p/q কে আমি 3/7 লিখেছিলাম। তাহলে যদি বলি p²/q তাহলে 3² / 7, 3 আর 7 যদি নিজেদের মধ্যে কাটাকাটি না হয় তাহলে 3² / 7ও কখনো কাটাকাটি হবে না। এটা যদি না হয় এরকম চেহারাও কোনো কাটাকাটি হবে না। কাটাকাটি হচ্ছে না মানে কি, তার মানে তো এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ এই যে আমাদের পার্টটা থাকছে, এই পার্টটা এটা নিশ্চিতভাবে একটা ভগ্নাংশ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, একটা পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশ, এটা তো হতে পারে না। একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ কেন হবে? তাহলে এই লাইনটা আমি ভুল লিখছি না, এই লাইন তো ভুল লিখি নাই। আমি তো 6 আর p দুইটা পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যায় হবে, শতভাগ সত্য কথা। এখানে p²/q,
পি স্কোয়ার, পি আর কিউ এমন দুইটা সংখ্যা যারা নিজেদের মধ্যে কাটাকাটি হয় না, তাহলে পি স্কোয়ার বাই কিউও কখনো কাটাকাটি হবে না, অর্থাৎ লব হর থেকে যাচ্ছে। এবং কিউ কখনো ওয়ানও হবে না, কারণ আমরা আগের পার্টে প্রমাণ করে আসছি এটা আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে হর কখনোই ওয়ান হয় না, কারণ হর নিচে ওয়ান হওয়া মানে এটা পূর্ণ সংখ্যা ছিল। আমরা যেহেতু বলছি এটা পূর্ণ সংখ্যা না, তাহলে আমাদের এখানে কাটাকাটি হওয়ার কোনো চান্স নাই, হর থেকে যাবে মানে এটা একটা ভগ্নাংশ। তাহলে এই লাইনটা ভুল লিখি নাই, এই লাইনে না, এই লাইনে ভুল করি নাই, কারণ আমাদের কিউ স্কোয়ার দুইটা ছিল, একটা এই পাশে রেখেছি, একটা এই পাশে রেখেছি, কোনো প্রকার ভুল নাই। এক্ষেত্রে এই লাইন না, এখানেও ভুল নাই, উভয় পক্ষকে বর্গ করেছি, সমীকরণে উভয় পক্ষকে বর্গ করাই যায়। তাহলে ভুলটা হলো কোথায়? ভুলটা হলো আমাদের ধরে নেওয়া, এই যে আমরা অংশটা ধরে নিয়েছি না, √6 সমান পি বাই কিউ, এই ধরাটাই ভুল ছিল। তার মানে √6 কে যে আমরা মূলদ সংখ্যা ধরলাম, আমাদের এই ধরাটাই ভুল ছিল। তাহলে এবার আমরা চলে আসলে আমাদের দ্বিতীয় যে অপশনটা ছিল মূলদ প্রমাণ করার জন্য, আর একটা অপশনই আমাদের বাকি ছিল। প্রথম অপশন তো আমাদের ফেল, দ্বিতীয় অপশন যেটা ছিল আমরা এটাকে ভগ্নাংশ প্রমাণ করব, সেটাও ফেল। তাহলে আমাদের এই যে √6 এটা এমন একটা সংখ্যা যেটাকে মূলদ প্রমাণ করার অনেকবার ট্রাই করলাম, দুইভাবে ট্রাই করা যায়, ট্রাই করলাম, আমাদের দুইভাবে আমরা ফেল করলাম। তার মানে এই সংখ্যাটা মূলদ হওয়া পসিবল না। যেহেতু এটা মূলদ হওয়া পসিবল না, তাহলে একটাই অপশন বাকি আছে, সেটা হলো অমূলদ সংখ্যা। তার মানে √6টা আমাদের একটা অমূলদ সংখ্যা ছিল। এবার চলো আমরা আমাদের বইয়ে চলে যাই। বইয়ে দেখো আমাদের একদম বোর্ড বই যেটা আছে, বোর্ড বই যেভাবে আলোচনা করেছিল √6, আমরা অর্থাৎ প্রথম যে পার্টটা তোমাকে প্রমাণ করে দেখিয়েছিলাম যে এটা আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে না, তো ওইটা যেহেতু প্রমাণ করে নাই, সেজন্য আমরা সরাসরি এভাবে প্রমাণ করেছি √6 একটা অমূলদ সংখ্যা। তারপরে আমরা যদি অমূলদ সংখ্যা হয় পি কিউ গ্রেটার দ্যান 1, 0 তো হবেই না, গ্রেটার দ্যান 1 কেন সেটাও তোমাকে আলোচনা করেছি। যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, তাহলে 1 হওয়ার কোনো চান্স নাই, 1 হওয়া যাবে না। আর √6 সমান পি বাই কিউ, পি কি কেমন সংখ্যা? পি কিউ আমাদের সহমৌলিক সংখ্যা। সহমৌলিক কি? এরা নিজেদের মধ্যে কাটাকাটি হবে না। উভয় পক্ষকে বর্গ করলাম, তারপরে একটা কিউ এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখলাম লেফট সাইড হয় পূর্ণ সংখ্যা আর ডান সাইড হয় হলো আমাদের ভগ্নাংশ, যেটা পসিবল না। তাহলে আমরা বলে দিচ্ছি যে এই যে সংখ্যাটা আছে সেটা আমাদের মূলদ সংখ্যা হওয়ার কোনো পসিবিলিটি নাই। সর্বশেষ আমরা এই ব্যাখ্যা দিয়ে দিব, 6q এবং pq আমাদের পি স্কোয়ার বাই কিউ যেহেতু সমান হতে পারে না, সেই জন্য এই সংখ্যাটা √6কে pq আকারে প্রকাশ করাটাই আমাদের ঠিক হয় না, এটা আমাদের আসলে মূলদ সংখ্যা হবে না, অর্থাৎ কোনো ভগ্নাংশ হবে না। ফাইনালি বলে দেব, সুতরাং √6 একটা আমাদের এটা অমূলদ সংখ্যা। তোমরা এইভাবে মূলদ অমূলদ সংখ্যাগুলো প্রমাণ করতে পারো। এবং একটা সংখ্যা যেরকম, প্রথম সংখ্যা যেরকম, যেমন আমরা আলোচনা করেছি এই ম্যাথটাতে √6 নিয়ে, √6 না, আমি অন্য একটা সংখ্যা নেই, √ ধরলাম, এটা হলো 15। যদি আমি √15কে আলোচনা করতে নেই, তখন আমি বলবো এই যে 15টা আছে না, 15-এর ঠিক আগে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 15 থেকে আগে পূর্ণবর্গ সংখ্যা ছিল 9। আমরা কিন্তু আগে 15 আগে 14 আছে, 13 আছে, 12 আছে, 11 আছে, 10 আছে, এইগুলো কেউ তো পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক এর আগে যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 9 নিলাম, 15-এর পরে পূর্ণবর্গ সংখ্যাকে, এটা আমাদের 16 নিলাম, বাকিটুক একই নিয়মে। তো এইভাবে একটা প্রমাণ করতে পারলে বাকি কোনোটাই আর কোনো প্রবলেম হবে না। সর্বশেষ তোমাকে একটা কথা বলেছিলাম যে আমরা আসলে দেখব অমূলদ সংখ্যা কোনটা। অমূলদ তুমি দেখো মেবি ক্লাস তোমরা 7-এ মনে এরকম ম্যাথ করেছিলে যে ধরো যে √17 এটাকে বর্গমূল নির্ণয় করো, তোমাকে বলে দিত 3 ঘর পর্যন্ত, 4 ঘর পর্যন্ত, এরকম বলে দিত। এবং তুমি ক্যালকুলেশন করে দেখছো, তুমি এইটাকে অনেকবার ট্রাই করো, তুমি 3 ঘর 4 ঘর না, তুমি 10 ঘর 12 ঘর যেতেই থাকবে, এই ম্যাথটা আসলে কখনো শেষ হবে না। অর্থাৎ এইগুলাই এমন একটা ম্যাথ যেটা হলো এই দশমিক, প্রথমে কি হবে বাদ, দশমিকের পরে এই ঘরগুলো শেষ হয় না, আনলিমিটেড চলতে থাকে। তাহলে কোনো একটা সংখ্যা যখন এরকম আসলো 2.678 9 ... এরকম আছে, যেখানে দশমিকের কোনো শেষ নাই, দশমিক চলমান থাকবে, এই সংখ্যাগুলোই আসলে অমূলদ সংখ্যা। এবং যত প্রকার √ আছে, প্রত্যেক √ যত প্রকার বলতে আবার রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে আলাদা কথা, রুটের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, এই সংখ্যাটাকে তুমি এটাকে মানে ক্যালকুলেশন করার ট্রাই করবে, দেখবে দশমিকের পরে চলমানই আছে। তাহলে যখন আমি জানি না দশমিকের পরে কয়টা ঘর আছে, তাহলে আমি লবে কয়টা ঘর দিব আর হরে কয়টা ঘর দিব। ওই যে ছোটবেলা যেটা পড়তাম না আমরা, 2.5কে আমরা লিখতে পারি 25/100, এখানে 10 কেন? দশমিকের জন্য একটা 1, 1 ঘরের জন্য একটা 0, উপরে 2টা ঘর কেন? এখানে 2টা ঘর আছে। তো এইখানে আমরা লিমিটেড বুঝতে পারতাম 2.5 উপরে কয়টা ঘর হবে, নিচে কয়টা ঘর হবে। দশমিক যেখানে চলমান, আমরা বুঝতে পারি না আসলে আমাদের শেষে কতগুলা ঘর আছে, সেই জন্য এইসব সংখ্যাগুলোকে লব অথবা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, পূর্ণ সংখ্যা তো অবশ্যই না। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই একটা ভিডিও তোমাদের জন্য এনাফ এই টাইপের সকল ভিডিওগুলো বোঝার জন্য। আর আমাদের 24 ঘন্টা পেতে টেকনিক ইজি সিরিজের সাথেই থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বের জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ।